খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহর হত্যা মামলার আসামি স্ত্রী সামিরা ও অভিনেতা ডনকে। দুজনের মুঠোফোনি বন্ধ। পশ্চিমবঙ্গের ছবি পদাতিক দিয়ে আমেরিকার সেরা অভিনেতার পুরস্কার জিতলেন চঞ্চল চৌধুরী। সংসার জীবনে ভালোই আছেন পূর্ণিমা, বললেন স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। দুইবার হত্যার হুমকি পেয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জন্মদিনে মুক্তি পাবে রামচরণের নতুন ছবি পেড্ডি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেরিন। খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা সহ অভিনেতা ডনকে। তাদের মুঠোফোন যেমন বন্ধ, তেমনি কোনো আয়োজনেও দেখা নেই তাদের। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর আত্মহত্যা বলা হলেও 20 অক্টোবর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়, যেখানে আসামি করা হয় 11 জনকে। তালিকায় আছেন স্ত্রী সামিরা, খল অভিনেতা ডন সহ আরও 9 জন। জানা গেছে 29 বছর পর হত্যা মামলায় রূপ পেতেই গা ঢাকা দিয়েছেন সামিরা ও ডন। সামিরা যে ফোন নম্বরটি ব্যবহার করতেন তা এখন বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ডনকে টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি। পশ্চিমবঙ্গের ছবি পদাতিকে অভিনয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। উত্তর আমেরিকায় আয়োজিত শিকাগো ফিল্ম ফেস্টিভ্যাল CBFF 2025-এ এই সম্মাননা পেয়েছেন তিনি। সৃজিত মুখার্জি পরিচালিত পদাতিক ছবিতে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। যে চরিত্রে অনবদ্য অভিনয়ে চঞ্চল চৌধুরী পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। সদ্যই 7ম শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ীদের নাম ঘোষণা করেছে ছবিঘর ফিল্ম সোসাইটি, আর সেখানেই সেরা অভিনেতার নাম ঘোষণা করা হয় বাংলাদেশের চঞ্চল চৌধুরীর নাম। ক্রেস্টের পাশাপাশি $500ও পেয়েছেন এই অভিনেতা। পুরাতন সিনেমার জন্য এবার সেরা অভিনেত্রী শর্মিলা ঠাকুর আর সেরা ছবি হয়েছে মায়ানগর। এক স্ট্যাটাসে হইচই ফেলে দিয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বুধবার দেয়া তার ওই পোস্টে অনেকেই ধরে নিয়েছিলেন আবারও বুঝি সংসার ভাঙছে নায়িকার, যেই খবর আবার প্রচার হয় গণমাধ্যমে, এমনকি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে কথাগুলো যে তার পারিবারিক জীবনের অংশ নয়, গতকাল তা স্পষ্ট করেছেন পূর্ণিমা। বলেন স্ট্যাটাসের সাথে তার পারিবারিক জীবনের কোনোই সম্পর্ক নেই। দেশের গণমাধ্যম জুড়ে বিচ্ছেদের খবর। ঘর ভেঙেছে চিত্রনায়িকা পূর্ণিমার। স্বনামধন্য পত্রিকা থেকে শুরু করে অনলাইন পোর্টাল সহ নেট দুনিয়ায় সে খবর ছড়িয়ে পড়তেই ভক্তরাও যেন ইঙ্গিত পাচ্ছিলেন গুজব নয়, ঘটনাটি সত্যি। গণমাধ্যমের এমন ভুল নজরে আসতেই সঙ্গে সঙ্গে জবাব দেন পূর্ণিমা নিজেই। নিজের ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করেন নিজের অবস্থান, জানান বিচ্ছেদের খবরটি ভুয়া, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখেই আছেন তিনি। দিলারা হানিফ পূর্ণিমা নামের নিজের ব্যক্তিগত ফেসবুকে স্বামী আশফাকুল রহমান রবিনের আইডি ট্যাগ করে অভিনেত্রী লেখেন, সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না, এদের অধিকাংশই হচ্ছে সুযোগ সন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে, দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার। কিছুদিন আগে আমার দেয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটি লেখা হয়েছিল। দিন শেষে আমিও একজন মানুষ, সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে। সেখান থেকে কিছু সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণের সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে ও আমার পরিবারকে বিস্মিত ও মর্মাহত করেছে। আমার দেয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই।
আদতে ঘর ভাঙার এই মিথ্যে গুজবের চর্চার শুরুটা হয়েছিল 19 অক্টোবর পূর্ণিমার আরেক ফেসবুক স্ট্যাটাস ঘিরে, যেখানে তিনি লিখেছিলেন কাছের মানুষরাই সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ, যার অন্য মানেই খুঁজে নিয়ে বিচ্ছেদের খবর ছড়ায় বেশ কয়েকটি গণমাধ্যম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। শাবনূর নয়, মৌসুমীর সাথে সালমান শাহ জুটি ভাঙে স্ত্রী সামিরার কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন নায়কের মা নীলা চৌধুরী। একবার নয়, দুইবার হত্যার হুমকি পেয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক সাক্ষাৎকারে এমনটা জানান ব্র্যান্ড প্রমোটার বারিশ হক। পশ্চিমবঙ্গের নির্মাতা অনিরুদ্ধ রায়ের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের 2 তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিন। বর্তমানে দুজনেই আছেন কলকাতাতে। নিজের জন্মদিন উপলক্ষে 2026 সালের 27 মার্চ ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে রামচরণের নতুন ছবি পেড্ডি। সিনেমার প্রচারে সোমবার সন্ধ্যায় প্রকাশ পাবে ট্রেলার। প্রথমবারের মতো কোনো ভারতীয় সিরিয়ালে অভিনয় করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস। বৃহস্পতিবার তাকে দেখা গেছে স্টার প্লাসের কিউকি সাস ভি কাভি বহু থি সিরিয়ালের 2য় সিজনে। বিরল ও বিপজ্জনক রোগে ভুগছেন হলিউড মডেল অভিনেত্রী কিম কার্দাশিয়ান। জানা গেছে ব্রেন অ্যানিউরিজম অসুখে ভুগছেন তিনি। এর নিরাময়ে ওষুধও কাজ করছে না। লালন শাহের 135তম তিরোধান উপলক্ষে গানের সুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের পদ্মহেম ধামে হলো সাধুসঙ্গ, যার উদ্বোধন করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বিকেলে আগমনী গানের মাধ্যমে শুরু হয় সাধুসঙ্গ, আর রাতে ছিল ধন্য প্রহরের গান। মুন্সিগঞ্জের বাউল বাড়িতে নৈসর্গিক এক রাত, তবে নিস্তব্ধ নয় পদ্মহেম ধাম। সেখানে বাজছে একতারা, আর মানুষ গাইছে লালনের গান। বাউল সম্রাটের তিরোধান দিবসের পর এই সাধুসঙ্গে যেন প্রাণ ফিরে পায় লালনের দর্শন, সাথে মানুষ হবার সাধনা। রাতভর চলে বাউল গান, সাথে তাল করতাল। প্রতি বছর এই আয়োজনে আসে দেশের নানা প্রান্তের সাধক, শিল্পী আর লালন ভক্তরা। তাদের কাছে মহাত্মা লালন শুধু একজন গায়ক নন, তিনি এক জীবন দর্শন। হৃদয় থেকে যান মানুষ, যে কথাগুলো সত্য বলার যে একটা পথ, তাই উনি বলেছেন, সেই কথাগুলো আমরা বলে থাকি। তিনি আসলে নারী পুরুষের যে ভেদাভেদ, জাতের ভেদাভেদ, তিনি সবকিছুকে ছাপিয়ে গেছেন। তিনি সবকিছুর বাইরে ছিলেন, ঊর্ধ্বে ছিলেন। এই মানুষই সবার শ্রেষ্ঠ, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই দোজক বেহেশত, মানুষের মধ্যেই সবকিছু। আজকে শত শত মানুষ এসেছে এখানে, আমার খুব ভালো লাগছে। আমি সবাইকে বলবো একবার হলেও এখানে এসে ঘুরে যেতে। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই পদ্মহেম ধাম লালন চর্চার এক প্রাণকেন্দ্র। বছর জুড়ে নানা আয়োজন থাকলেও তিরোধানের এই সাধুসঙ্গ ব্যতিক্রম, যেখানে ধর্ম নয়, মানুষই মূল সত্তা। সাইজির এই বাণীগুলাই পদ্মহেম ধাম থেকে বিভিন্নভাবে মানুষ, এই সব ইয়াং আসছে বাংলাদেশের সবাই, রাত্রে আরো মানুষ আসবে, তাদের কাছে এই মেসেজগুলো যাচ্ছে। লালন ফকিরের গান যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, তাহলে কিন্তু আমরা আসলে সমাজে খারাপ কাজ করতে পারবো না। এবারের সাধুসঙ্গের উদ্বোধন করেন অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। শুধু আনুষ্ঠানিকতাই নয়, বাউলদের সঙ্গে গেয়েছেনও তিনি, যেখানে মিশে গেছে শিল্পী আর সাধকের সীমানা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই একটি লাইনের মধ্যে কিন্তু পৃথিবীর যে শান্তি, সে শান্তির বাণী রয়েছে। যে মানুষ মানুষকে শ্রদ্ধা করুক, সম্মান করতে শিখুক। যত মানুষ মানুষকে অপছন্দ করবে, ততই কিন্তু পৃথিবী অসুন্দর হবে। তো সুতরাং সেই বাণী উনি 200 বছর আগে দিয়ে গেছেন, এবং পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ মানবের যে প্রমাণটা মেলে হচ্ছে এই, যে বাণী তিনি এতকাল আগে দিয়ে গেছেন, তা কাল পেরিয়ে গেছে, কিন্তু মানুষরা বহন করে চলেছে। ধীরে ধীরে ধামের সুর ভেসে যায় উড়াল হাওয়ায়। আয়োজন শেষে কেউ ফিরে যায় শহরে, কেউ থেকে যায় আরো এক রাত লালনের সেই চিরন্তন আহ্বানে। শরীফুল হক, চ্যানেল 24।
বলিউডে যেন নেমেছে শোকের ছায়া। অভিনেতা আসরানী চলে যাবার 5 দিনের মাথায় বিদায় নিলেন আরেক অভিনেতা সতীশ শাহ। নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই খবরটি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার 73 বছর বয়সে কিডনি বিকলজনিত কারণে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ রভিলাল শাহ। অভিনয় জীবনে অসাধারণ কৌতুক বোধ ও অভিনয়ের বহুমাত্রিকতায় তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে জানে ভি দো ইয়ারা, হাম আপকে হ্যায় কন, হাম সাথ সাথ হ্যায়, मैं हूं ना, ফানা কিংবা ওম শান্তি ওমের মতো আরও অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। শুধু চলচ্চিত্রেই নয়, ছোট পর্দাতেও ছিল তার সমান জনপ্রিয়তা। এমনকি সারাভাই ভার্সেস সারাভাইয়ে ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তার অভিনয় ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ক্লাসিক হিসেবে জায়গা করে নেয়। সত্যই বলিউডে মুক্তি পেয়েছে ভৌতিক মুভি থামা, যেখানে রশ্মিকা আয়ুষ্মানের সাথে কেমিও চরিত্রে হাজির হয়ে গল্পের ভিত বুনেছেন বরুণ ধাওয়ান। এই জন্য প্রযোজক পরিচালককে কত টাকা গুনতে হয়েছে জানেন? 20 কোটি রুপি। 21 অক্টোবর দীপাবলি উৎসব ঘিরে মুক্তি পায় থামা, যেখানে রশ্মিকা আয়ুষ্মান দুজনেই অতি প্রাকৃতিক শক্তির অন্য জগতের বাসিন্দার রূপেই ধরা দেন। গল্পের প্রয়োজনেই সেখানে নির্মাতা আদিত্য সরপোদ্দার হাজির করেন ভেরিয়ার রূপে বরুণ ধাওয়ানকে। গল্পের এক অন্যরকম টুইস্ট সেখানেই তুলে ধরা হয় দর্শকদের সামনে। এই ভেরিয়ার অংশটুকুই থামা সিনেমায় যুক্ত করতে খরচ হয় 20 কোটি রুপি, যেই খবরটি নেট দুনিয়ায় ঘুরছে ভারতীয় গণমাধ্যমে। সদ্যই থামা ছবি দিয়ে দর্শকদের বুক করেছেন রশ্মিকা মান্দানা, এই কথাটি সবারই জানা। এবারে এই নায়িকা রোমান্টিক গল্পের নতুন ছবিতে আবারও হাজির হচ্ছেন। মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা দ্য গার্লফ্রেন্ড। রাহুল রবীন্দ্রনাথের পরিচালনায় এটি মুক্তি পাচ্ছে 7 নভেম্বর। বলিউডের পর্দায় এবার আসছে দক্ষিণের ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানা তার নতুন ছবি দ্য গার্লফ্রেন্ড নিয়ে, যেখানে মিষ্টি প্রেমের শুরু গড়িয়ে গেছে অনিশ্চয়তা আর আত্মবিশ্বাসে টানাপোড়েনে ভরা এক আবেগঘন যাত্রায়। সদ্যই মুক্তি পেয়েছে ছবির 2 মিনিট 39 সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে রশ্মিকা মান্দানা ও দীক্ষিত শেট্টির প্রেমের গল্প শুরু হয় হাসি, মজা ও মিষ্টি মুহূর্তে। কিন্তু সময় যত এগোয় ততই রং বদলায় তাদের সম্পর্কে। দেখা যায় টানাপোড়েন, রাগ, কান্না এবং এক অজানা ভয়ের। রাহুল রবীন্দ্রন পরিচালিত দ্য গার্লফ্রেন্ড সিনেমাটিতে অভিনয় করতে দেখা গেছে রশ্মিকা মান্দানা, দীক্ষিত শেট্টি, রাও রামের সহ আরো অনেককেই। আসছে 7 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভিন্নধর্মী এই প্রেমের গল্পের ছবি দ্য গার্লফ্রেন্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে দেখব জীবন যাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। এক ঝাঁক প্রবীণ হলেন নস্টালজিক। বয়সটাকে তোয়াক্কা না করে মেতে উঠলেন শৈশবের নানা খেলাধুলায়। প্রবীণ দিবসকে কেন্দ্র করেই রাজধানীর কল্যাণপুরে ছিল এই আয়োজন, যেখানে হাসি আনন্দের সময় কাটান 50 ঊর্ধ্বরা। চলছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। বুদ্ধি আর কৌশলে জেতার চেষ্টায় মরিয়া সবাই। যে খেলার অধিকাংশ প্রতিযোগী আবার প্রবীণ। একই আয়োজনে দেখা গেল গোলপোস্টে বল নিক্ষেপ প্রতিযোগিতা, যেটিতেও অংশ নিয়েছেন প্রবীণ নাগরিকরা। জীবনের পড়ন্ত বেলায় শৈশবের হারানো খেলাগুলোকে ফিরে পেয়ে স্মৃতিকাতর হলেন এসব মানুষেরা। জানালেন 5 কিংবা 6 দশক পরে খেলছেন মজার এমন সব খেলা। চেয়ার খেলা খেলতাম, হাডুডু খেলতাম, দৌড়াইতাম, সব কোনো খেলা খেলতাম। মন দাদা বহুত দেওয়ার বহুত খেলতে খেলা আমার সম্ভব না। মন দাদা কত দেয়। আমরা স্কুল জীবনে এই খেলাগুলো বেশি খেলছি। ঠিক আছে, ছোট ছিলাম তো অনেক বছর পরে আজকে আবার খেললাম, ভালোই লাগলো। স্কুলে সব খেলাই খেলতাম, হাডুডু খেলতাম, ফুটবল, হকি বল এবং স্পোর্টসে অনেক খেলা, দৌড়, লাফ,
সব খেলাই খেলছে। গ্রামীণ ঐতিহ্যবাহী নানা খেলাধুলার এই আয়োজন মূলত প্রবীণদের জন্যই। রাজধানীর কল্যাণপুর পরাবস্তি বেলতলা মাঠে 2 শতাধিক প্রবীণদের নিয়ে এমন আয়োজন করে এজিং সাপোর্ট ফ্রম ও জন উদ্যোগ। বয়স পেরিয়েছে যাদের ষাটের ঘর, শরীরও সায় দেয় না আগের মতো। প্রবীণ এমন নাগরিকদের উৎসাহিত করতে খেলাধুলা আর উপহার দেওয়ার এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এরা আমাদের সমাজেরই অংশ, এরা একদিন আমাদের সাথেই ছিল। আজকে সমাজে তাদের অবস্থান ভিন্ন, কিন্তু আমরা আজকে এখানে আপনি দেখেছেন প্রায় 30টা গাড়ি আমাদের সমাজের যারা বিত্তবান মানুষ তারা এসছেন উপহার সামগ্রী নিয়ে, পুরস্কার নিয়ে, আর্থিকভাবে সহায়তা করে। এই যে আজকে আমরা 200 প্রবীণের আয়োজন করলাম, সেটার মধ্য দিয়ে আমরা এটা দেখাতে চাই সমাজের কাছে যে আমাদের প্রবীণরা সম্মান মর্যাদা প্রাপ্য, তাদেরকে আমাদের এটা দিতে হবে। এটা তাদের আমাদের প্রবীণরা কোনো সমাজে করুণা দয়ার পাত্র না। অসম্ভব উৎসাহ তাদের, তারা অসম্ভব খুশি এবং তারা কখনো হয়তো বা কল্পনাও করে নাই যে 80 বছর বয়স 85 বছর বয়সে তারা খেলায় অংশগ্রহণ করবে। তারা যেমন খুশি তেমন সাজো, তারা আরও বিভিন্ন খেলাতে নিতে পারবে, তাদের প্রাইজ পাবে, তাদেরকে একটা ভালো একদিনের জন্য হলেও তাকে একটা সম্মান দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। এটা ওদের জন্য অনেক 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 বড় একটা ব্যাপার, আর আমি মনে করি আমাদেরও ভাগ্যের ব্যাপার। একটা জেনারেশন আসলে প্রবীণরা সবসময় দেখেছে একটা জেনারেশনের পরে ওদের আসলে ওনাদের নিয়ে তেমন ভাবনা কিছু থাকে না। সো আমাদের পুষ্টির পক্ষ থেকে এবং এখানে যে অর্গানাইজার তাদের পক্ষ থেকে ওদেরকে নিয়ে যে ভাবনাটা এবং একটা ভিন্ন ধর্মীয় একটা অনুষ্ঠান উদযাপন করা, সেটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং ফিউচার আমি আশা করবো তারা রেগুলার এই ধরনের প্রোগ্রাম করবে। সমাজের বিত্তবানদের খেলা হিসেবে পরিচিত গলফ খেলাও অনেকের জীবনে প্রথম উপভোগের সুযোগ মিলেছে এই আয়োজনে। আজকাল আমার এই জীবনের প্রথম হলাম আমি গলফ খেলায় অংশগ্রহণ করলাম। 1000 টাকা আমি প্রথম হয়েছি, 1000 টাকা। আজকে আমি অতিরিক্ত আনন্দ বেশি লাগতেছে, মানে এরকম হুড়াহুড়ি পাড়াপাড়ি 4-5 জন মিলে সবাই ফাড়াইতেছে, বেশ ভালোই লাগছে। বেলুন ফোটানো, দ্রুত হাঁটা, বালিশ ছড়া সহ মজার মজার নানা খেলায় দিনটিকে সোনালি করেছেন অসহায় শত শত প্রবীণ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। তুলির একটানে যখন পুরো এক পৃথিবী ধরা পড়ে তখন সেটি মিনিয়েচার আর্টের জাদু। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে চলছে মিনিয়েচার আর্ট এক্সিবিশন, যেখানে ক্ষুদ্র ক্যানভাসে কথা বলছে রং আর গল্প বলছে মন। ক্ষুদ্র ক্যানভাস, কিন্তু ভাবনা গভীর। যে শিল্প 1 ইঞ্চির ভেতর এক পৃথিবী গড়ে তোলে, সেটাই মিনিয়েচার আর্ট। দূর থেকে নয়, চোখের একদম কাছে টানতে হয় এই সৌন্দর্যকে। প্রতিটি রেখা, প্রতিটি রং যেন শিল্পীর নিঃশব্দ কবিতা। এই ক্ষুদ্র শিল্পের অসাধারণ জগৎ নিয়েই ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে রঙের গাড়ি আয়োজিত মিনিয়েচার আর্ট এক্সিবিশন, যার উদ্বোধন করেন শিল্পী জামাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন শিল্পী বীরেন সোম, রশিদ আমিন ও কামাল উদ্দিন। ওরা যে বয়সে তরুণ, কিন্তু এত সুন্দর কাজ ছোট্ট জায়গায় তারা যে তুলে ধরছে, এটা বিরাট ব্যাপার। এক্সিবিশনে অংশ নিয়েছেন 180 জন শিল্পী। তাদের 321টি শিল্পকর্ম ছড়িয়ে আছে নানা মাধ্যমে: জল রং, ফিগারেটিভ, পোর্ট্রেট, এমনকি ক্ষুদ্র ভাস্কর্যেও। 10টি বিভাগে নির্বাচিত 10 জন শিল্পী পেয়েছেন পুরস্কারও। ঢাকার ব্যস্ত নগর জীবনে এমন আয়োজন যেন কিছুক্ষণের রঙিন বিশ্রাম। এখানে কেউ খুঁজছেন শিল্পের নির্ভুলতা, কেউ আবার খুঁজছেন নিজেকেই, যেখানে প্রতিটি শিল্পকর্মই যেন প্রমাণ ছোট্ট ফ্রেম মানেই ছোট্ট ভাবনা নয়। নর্মালি যেই ছবিগুলোই দেখি খুব বড় পরিসরে দেখি, আর এখানে আপনি ঘুরে ঘুরে দেখবেন যে অনেক কিছু আছে। এটা একটা অল্প একটা কিছুর মধ্যে সীমাবদ্ধ না। সলো এক্সিবিশন 20টা ছবি, 30টা ছবি এরকম দেখি, তো এখানে একটা প্রদর্শনীতে 300 ছবি দেখি। রঙের গাড়ির এই প্রদর্শনী চলবে 29 অক্টোবর পর্যন্ত। যে কেউ এসে দেখতে পারেন ক্ষুদ্র অথচ এই বিশাল শিল্পের মহাবিশ্ব। মিনিয়েচার, ছোট্ট ফ্রেমে বড় ভাবনার গল্প। এই গল্পের রং ছড়িয়ে পড়ুক আমাদের প্রতিদিনের জীবনে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।
এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।